হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। থাম্বনেল থেকে দেখতেই পেয়েছো আজকে আমরা কি সম্পর্কে পড়ব। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ভাবো তো, এমন একটা সময়ের কথা যখন দেশের হাজার হাজার প্রাথমিক স্কুলে বসার জন্য বেঞ্চ তো দূরের কথা, মাথার উপর একটা ছাদও নেই, কিংবা একটা ব্ল্যাকবোর্ড পর্যন্ত ছিল না। 1980-র দশকে ভারতের প্রাথমিক শিক্ষার এই করুণ চিত্র বদলাতেই শুরু হয় এক ঐতিহাসিক জাতীয় অভিযান, আর তার নাম রাখা হয় অপারেশন ব্ল্যাকবোর্ড। আজকের এই ভিডিওতে আমরা জানব অপারেশন ব্ল্যাকবোর্ড কি, কেন এরকম নাম দেওয়া হয়েছে, আর তার সাথে থাকবে কিছু এমসিকিউ। আমরা সবাই জানি আমাদের দেশ স্বাধীন হয় 1947 সালে। দীর্ঘ সময় ধরে ব্রিটিশদের ব্যাপক হারে লুট এবং তারপরে দেশ স্বাধীন হওয়ার সময়ে বিভিন্ন রকম সাম্প্রদায়িক এবং অর্থনৈতিক ঝামেলা, যেমন দাঙ্গা, হামলা, মানুষের মৃত্যু, সম্পত্তির বেদখল, বিশৃঙ্খলায় ভরা ছিল আমাদের দেশ। তো সেখানে শিক্ষার কীরকম বেহাল অবস্থা হবে সেটা আমরা কল্পনাই করতে পারছি। যে কোনো দেশে শিক্ষা হলো সেই জাতির মেরুদণ্ড, আর শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হলো সেই দেশের প্রাথমিক শিক্ষার অবস্থা। কারণ যদি ভিত শক্ত না হয় তাহলে সেই নরম ভিতের ওপর বিল্ডিংও তৈরি হবে না। তাই সবার আগে দেশকে উন্নত করতে হলে দেশের প্রাথমিক শিক্ষাকে সবল হতে হবে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন এডুকেশন পলিসি বা জাতীয় শিক্ষানীতির কথা পড়েছি। খুব সম্প্রতি 2020 মানে 2020 সালে রিসেন্ট জাতীয় শিক্ষানীতি আসে, এবং 1986 সালেও আমাদের একটা জাতীয় শিক্ষানীতি আসে। তখন আমাদের দেশে রাজীব গান্ধীর আমল ছিল। তো সেই রাজীব গান্ধীর টাইমেই 1986 সালে ভারতের জাতীয় শিক্ষানীতি NPE 1986 গৃহীত হয়। এই শিক্ষানীতির সুপারিশ মেনেই 1987-88 সালে কেন্দ্রীয় সরকার অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্প চালু করে। এবার দেখি অপারেশন ব্ল্যাকবোর্ডের নামকরণ কেন এরকম অদ্ভুত, অপারেশন কেন বলা হয়েছে। অপারেশন শব্দটি ব্যবহার করা হয়েছিল সামরিক ধাঁচে দ্রুত কাজ শেষ করার গুরুত্ব বোঝাতে। আমরা জানি, আমাদের একটা অভ্যাসই হয়ে গেছে যে সরকারি কাজ মানেই সেখানে প্রচুর দেরি, কবে হবে কোনো ঠিক নেই, হচ্ছে তো হচ্ছে, কিন্তু এরকম করলে হবে না। কারণ শিক্ষা উন্নত না হলে দেশ উন্নত কিছুতেই হতে পারবে না। দ্রুততার সাথে যাতে শেষ হয় তার জন্য এটাকে একটা সামরিক ধাঁচে আনতে অপারেশন কথাটার ব্যবহার করা হয়েছে, এবং সেটার লক্ষ্য কিন্তু নির্দিষ্ট এবং সেটা পূরণ করতেই হবে, এরকম একটা টার্গেট ওরিয়েন্টেড ব্যাপার ছিল। তাই জন্যই অপারেশন কথাটা রাখা। আর ব্ল্যাকবোর্ড, এত জিনিস থাকতে ব্ল্যাকবোর্ড কেন? কারণ ব্ল্যাকবোর্ড হচ্ছে একটা বেসিক নিড যে কোনো স্কুলে। ব্ল্যাকবোর্ড ছাড়া একটা স্কুল কি চলতে পারে? কোথায় সে পড়াবে, কোথায় একজন টিচার পড়াবে, তাই না? তো ব্ল্যাকবোর্ড রিপ্রেজেন্ট করে বেসিক নিড বা মিনিমাম নিডের কথা। ন্যূনতম প্রয়োজনীয় শিক্ষা সরঞ্জামের প্রতীক হিসেবে ব্ল্যাকবোর্ড ওয়ার্ডটি ব্যবহার করা হয়। অর্থাৎ দেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অত্যন্ত জরুরি শিক্ষা সামগ্রী বা মিনিমাম এসেনশিয়াল ফেসিলিটিস পৌঁছে দেওয়াই ছিল এই প্রকল্পের মূল লক্ষ্য। তাহলে বোঝা গেল অপারেশন ব্ল্যাকবোর্ড কিন্তু বেসিক জিনিসের কথা বলে। কারণ যে কোনো জিনিস আমরা বেস থেকেই সেটাকে মজবুত করব। আজ যেমন 2026 সালে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্ল্যাকবোর্ডের কথা বলছি না, আমরা বলছি স্মার্ট বোর্ডের কথা, আমরা বলছি কম্পিউটার শিক্ষার কথা, স্কুলে স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্সের কথা, এরকম বিভিন্ন প্রযুক্তি নির্ভর উন্নত জিনিসপত্রের কথা এখন বলছি। কারণ কি, 1986 সালে আমরা তখন বেসিকটাকে ঠিক করার কথা ভেবেছিলাম। বেসিক ঠিক হয়েছে বলেই আমরা আজ এত দূর এগোতে পেরেছি। তো এটা হচ্ছে প্রথম ধাপ। অপারেশন ব্ল্যাকবোর্ড হচ্ছে প্রথম ধাপ স্বাধীন ভারতে প্রাথমিক শিক্ষাকে উন্নত করার জন্য। এর কিছু মানে স্তম্ভ বা মূল উপাদান বলতে পারো, মোটামুটি 3টে এর মেন কথা, যেটা যে কোনো পরীক্ষা বা ইন্টারভিউতে তুমি উল্লেখ করতে পারো। তার মধ্যে প্রথমটা হচ্ছে যেটা দেখলাম, ন্যূনতম অবকাঠামো বা বেসিক ইনফ্রাস্ট্রাকচার।
প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত দুটো বড় পাকা ঘর, যা সব ঋতুতে ব্যবহারযোগ্য, এবং একটি করে ছাত্র ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচাগার থাকতে হবে। তো অবশ্যই দুটো বড়, দেখো ক্লাস 1 থেকে ক্লাস 5 এতগুলো ক্লাস আছে, তাহলে অন্তত দুটো বড় পাকা ঘর চাই। পাকা ঘর কেন? কারণ কি, কাঁচা ঘর কোনো ভরসা নেই, ঝড়ে ভেঙে যেতে পারে, বন্যা প্লাবিত হতে পারে, গলে যেতে পারে মাটির যদি ঘর করো। তাই জন্য পাকাপোক্তভাবে একটা পাকা ঘর চাই, এবং সেটা যেন যথেষ্ট বড় হয়, এবং সেখানে যেন সব ঋতুতে ব্যবহার করার মতো হয়। যেমন ধরো তুমি একটা বড় ঘর বানালে ভালো করে, কিন্তু সেখানে যদি ধরো পর্যাপ্ত পরিমাণ তুমি ভেন্টিলেশনের ব্যবস্থা রাখলে না বা জানলা করলে না, তাহলে কি তুমি গরমকালে ক্লাস করতে পারবে, ক্লাস নিতে পারবে? অবশ্যই না। আবার ধরো জানলা করলে কিন্তু জানলাতে কোনো কপাট দিলে না, তাহলে কি পারবে শীতকালে ক্লাস করতে? বা বর্ষাকালে যখন প্রবল হারে বৃষ্টি হবে, সেই বৃষ্টির মধ্যে খোলা জানলা রেখে ক্লাস করতে? তাহলে সব রকম পরিকাঠামোই চাই, এবং ঘর এমন হবে যেন সব রকম ঋতুতেই আমরা ক্লাস করতে পারি। এছাড়াও ছাত্রছাত্রীদের জন্য আলাদা আলাদা শৌচালয় বা টয়লেটের ব্যবস্থা করতে হবে। এটা একটা স্কুলের বড় প্রবলেম, কারণ ছাত্র ও ছাত্রীদের দেখো শারীরিক গঠন অবশ্যই আলাদা, এবং তাই তাদের প্রাইভেসিও আলাদা হওয়া দরকার। তাই জন্য ছাত্রদের জন্য ও ছাত্রীদের জন্য আলাদা আলাদা রকমের বাথরুমের বা টয়লেটের ব্যবস্থা করা উচিত। অনেক স্কুলে এই জন্যই কিন্তু স্কুল ড্রপ আউটস বাড়ছে, যে সেখানে কোনো আলাদা টয়লেট নেই, বা টয়লেটই হয়তো নেই, বা থাকলেও সেটা হয়তো সেখানে জল নেই, বা সেটা হয়তো এতটাই নোংরা যে ছেলেমেয়েরা ব্যবহার করতে পারে না। এটাও কিন্তু অনেক স্কুল বন্ধ হওয়ার কারণ। এটা একটা বেসিক নিডের মধ্যে পড়ে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষক নিয়োগ। এবার ধরো দুটো বড় ঘর আছে, স্টুডেন্ট তো আছেই, ব্ল্যাকবোর্ড আছে, কিন্তু যে পড়াবে সেই নেই, মানে টিচারই নেই ঠিক মতো, তাহলে কি স্কুল চলবে? অবশ্যই না। প্রতিটি স্কুলে অন্তত দুজন শিক্ষক থাকতে হবে, এবং খুব গুরুত্বপূর্ণ একটি শর্ত হচ্ছে এই দুজনের মধ্যে অন্তত একজনকে মহিলা শিক্ষক হতে হবে, মানে শিক্ষিকা হতে হবে, যাতে বিশেষ করে মেয়েদের স্কুলে আসার হার বাড়ে। তাহলে 1 থেকে 5 পর্যন্ত এতগুলো ক্লাস, সেখানে যদি একটা শিক্ষক থাকে, তাহলে কি করে সে একা হাতে সব কিছু সামলাতে পারবে? সেটা সম্ভব নয়। অথবা সেও তো একটা মানুষ, হয়তো তার কোনো দিন শরীর খারাপ হলো, অসুস্থতা হলো, বা ফ্যামিলিতে কোনো ইমার্জেন্সি হলো, সে স্কুলে আসতে পারলো না, তাহলে সেদিন কি হবে? তাহলে কি বিদ্যালয় সেদিন পঠন পাঠন হবে না? বিদ্যালয় বন্ধ থাকবে? এটা তো বাঞ্ছনীয় নয়, তাই না? আর মানুষের ইমার্জেন্সি আসতেই পারে, তাই মিনিমাম দুজন শিক্ষক থাকতেই হবে, তাই না? তবে তো একটা স্কুল মোটামুটি ভালোভাবে চলবে। দুজনটাও কিন্তু খুব কম, কিন্তু মিনিমাম দুজন থাকতেই হবে। গোটা অপারেশন ব্ল্যাকবোর্ডের মধ্যেই শুধু মিনিমাম, মানে বেসিক নিডের কথাই বলা হয়েছে, এবং তার মধ্যে একজনকে মহিলা হতেই হবে। কেন মহিলা কেন হতে হবে? কারণ মহিলাদেরকে দেখেই কিন্তু একজন মেয়ের বাবা মা, যে যারা পিছিয়ে পড়া, যারা প্রত্যন্ত গ্রাম্য অঞ্চলে অতটা শিক্ষিত নয়, অর্ধশিক্ষিত বা অশিক্ষিত ফ্যামিলি, তারা সেই মহিলা টিচারকে দেখে কিন্তু ইন্সপায়ার্ড হবে, যে হ্যাঁ, আমাদের মেয়েকেও যদি আমরা পড়াশোনা করাই, যদি স্কুলে পাঠাই, তাহলে আমাদের মেয়েও হয়তো এরকম একটি জায়গায় পৌঁছাবে, আমাদেরকে প্রাউড ফিল করাবে, এবং তারা কিছুটা হলেও সেফ ফিল করে। কারণ মেয়েদেরকে, একটা তার ঘরের মেয়ে যাচ্ছে স্কুলে, এবং সেই স্কুলে সব যদি ছেলে টিচার হয়, তার কোনো সমস্যার কথা সে হয়তো বলতে পারবে না, বা এটাকে হয়তো খারাপ নজরে দেখবে অনেকে। তাই জন্য একজন মেয়ে টিচার যদি স্কুলে প্রেজেন্ট থাকে, তারা অনেকটা মোটিভেট হয় যে নিজেদের ঘরের মেয়েদেরকেও স্কুলে পাঠানোর জন্য। এছাড়াও বায়োলজিক্যাল কারণেই মাদার নেচার মেয়েদেরকে ছেলেদের থেকে অনেক বেশি এমপ্যাথেটিক বানিয়েছে। তার মানে স্নেহ, মায়া, মমতা, এইসব সফট ইমোশনগুলো অপেক্ষাকৃত মেয়েদের মধ্যে বেশি থাকে।
একজন মেয়ে মানে মহিলা টিচার বাচ্চাদের সাথে আরও বেশি ভালোভাবে মিশতে পারে এবং বাচ্চারাও তাদের সাথে মহিলা টিচারের সাথে অপেক্ষাকৃত বেশি খোলা মনে ইন্টারঅ্যাক্ট করতে পারে। এইগুলো সায়েন্টিফিক কারণ, এটা কোনো বায়াসনেসের কথা নয়। তাই জন্যই বলেছে যে মহিলা টিচার একজন থাকা আবশ্যিক। তৃতীয় পয়েন্ট হচ্ছে শিক্ষা উপকরণ, টিচিং মেটেরিয়ালস। প্রতিটি স্কুলকে একটি নির্দিষ্ট কিট দেওয়া হয়। কিট মানে এখানে কীটপতঙ্গ নয়, কিট মানে ইংলিশের কিট, মানে ছোট ছোট যন্ত্রপাতি হতে পারে বা উপাদান হতে পারে। এখানে থাকবে অন্তত 2টো বড় ব্ল্যাকবোর্ড। কারণ 2টো কেন? কারণ কি আমরা দেখেছি বেসিক নিডে 2টো বড় ক্লাসরুমের কথা বলা হয়েছে। তাহলে 2টো ক্লাসরুম থাকলে অবশ্যই ন্যূনতম 2টো ব্ল্যাকবোর্ড চাই। তাহলে 2টো বড় ব্ল্যাকবোর্ড আর কিছু চক, ডাস্টার, তারপরে মানচিত্র, গ্লোব, চার্ট এগুলো থাকবে। তারপরে গণিত, বিজ্ঞানের প্রাথমিক যে উপাদান, যেমন ধরো আমরা স্কুলে দেখতাম ব্ল্যাকবোর্ডে যখন ম্যাডামরা আঁকতেন বড় স্কেল, বড় চাঁদা, কম্পাস, তারপরে রঙিন রঙিন চক, এগুলো মানে আলাদা আলাদা হয়তো ভূমি টাইপ দেখাতে গিয়ে আলাদা আলাদা চকের ব্যবহার করলো। তো এগুলো কি দৃষ্টি আকর্ষণ করে, বাচ্চাদেরকে শিখতে আগ্রহী করে। তাছাড়াও ক্লাসরুমের জন্য গল্প ও পাঠ্য বইয়ের ছোট ছোট লাইব্রেরিতে একটা হচ্ছে যদি মজাদার গল্প বই রাখা হয় তাহলে কি পাঠের অভ্যাসটা বাড়বে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে স্কুলে একটা মজাদার পরিবেশ তৈরি হবে। বাচ্চাদের জন্য যদি ছোট ছোট গল্পের বই রাখা হয় তাহলে দুই দিক থেকেই ভালো হবে। এছাড়াও কিছু খেলাধুলার সরঞ্জাম, বাদ্যযন্ত্র, স্কুলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, সেই সব ক্ষেত্রে কাজে লাগানোর জন্য বাদ্যযন্ত্র, খেলাধুলার সরঞ্জাম এইসব। এবার দেখি এটা কখন কি শুরু হয়েছিল। প্রথমে তো আমরা দেখলাম যে 1986 শিক্ষানীতিতে এর কথা বলা হয় এবং প্রথমে এটা শুধুমাত্র প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অর্থাৎ প্রাইমারি সেকশনটার জন্য সীমাবদ্ধ ছিল এবং পরে 1993-94 সালে এটিকে উচ্চ প্রাথমিক বিদ্যালয় বা আপার প্রাইমারি স্তর পর্যন্ত প্রসারিত করা হয়। প্রথমে প্রাইমারিটা যেই মনে হলো যে একটু সফলতার দিকে এগোচ্ছে, তখন তারপরে এটাকে আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 6 to 8 এর জন্য প্রয়োগ করা হয়, প্রসারিত করা হয়। সেখানে 3টে ক্লাসরুম ও 3জন শিক্ষকের নিয়ম চালু করা হয়। এবার 3টে ক্লাস বাড়লো, মানে আগে 1 to 5 ছিল, এখন 6 to 8 মানে 6, 7, 8 3টে ক্লাস বাড়লো। তাহলে টিচারও বাড়াতে হবে আর ক্লাসরুমও বাড়াতে হবে। তাই জন্য আপারের ক্ষেত্রে 3টে ক্লাসরুম আর মিনিমাম 3জন শিক্ষকের নিয়ম চালু করা হয়। এবং তারপরে আমরা সবাই জানি 2002 সালে সর্বশিক্ষা অভিযানের আন্ডারে একে আনা হয়, মানে দুটো স্কিম মার্জ করে দেওয়া হয়। এই অপারেশন ব্ল্যাকবোর্ডের প্রভাব বা ইম্প্যাক্ট কী ছিল? অপারেশন ব্ল্যাকবোর্ডের ফলে ভারতের হাজার হাজার এক শিক্ষক বিশিষ্ট স্কুলে দ্বিতীয় শিক্ষক নিয়োগ হয় এবং ড্রপ আউট বা স্কুল ছুটের হার অনেকটাই কমে যায়। তাহলে চলো কিছু এমসিকিউ আমরা দেখে নিই। ভিডিওটা যদি তোমরা মন দিয়ে দেখো সব প্রশ্নের উত্তর নিজেরাই করতে পারবে। প্রথমটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি কোন জাতীয় শিক্ষানীতির সুপারিশের ভিত্তিতে চালু হয়েছিল? সঠিক উত্তর হয়ে যাবে জাতীয় শিক্ষানীতি 1986। তারপরের প্রশ্ন হচ্ছে ভারত সরকার কত খ্রিস্টাব্দে আনুষ্ঠানিকভাবে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি চালু করে? সঠিক উত্তর হয়ে যাবে 1987-88 সালে। অর্থাৎ 1986 সালের শিক্ষানীতি গ্রহণের ঠিক পরেই 1987-88 আর্থিক বছরে কেন্দ্র সরকার প্রকল্পটির সূচনা করে। পরের কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের প্রধান এবং মূল উদ্দেশ্য কোনটি ছিল? সঠিক উত্তর হয়ে যাবে প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম মৌলিক সুযোগ সুবিধা নিশ্চিত করা। পরের কোশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড নীতির অধীনে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে সর্বনিম্ন কতজন শিক্ষক থাকা বাধ্যতামূলক করা হয়? সঠিক উত্তর 2 জন। পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড নির্দেশিকা অনুসারে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে কোন বিশেষ শর্ত অন্তর্ভুক্ত ছিল? সঠিক উত্তর অন্তত একজন শিক্ষককে মহিলা হতে হবে।
পরের প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের মানদণ্ড অনুযায়ী প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ন্যূনতম কটি ক্লাসরুম থাকা প্রয়োজন? সঠিক উত্তর হয়ে যাবে 2টি বড় পাকা ঘর। পরের প্রশ্ন, কোন অর্থবর্ষে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত প্রসারিত করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে 1993-94 সালে। পরের প্রশ্ন, 2002 সালে অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পটি কোন প্রধান জাতীয় কর্মসূচির সাথে একীভূত বা মার্জ করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে সর্বশিক্ষা অভিযান। পরের প্রশ্ন, প্রকল্পটির নাম অপারেশন ব্ল্যাকবোর্ডে ব্ল্যাকবোর্ড শব্দটি মূলত কিসের প্রতীক নির্দেশ করে? সঠিক উত্তর হয়ে যাবে ন্যূনতম প্রয়োজনীয় শিক্ষণ উপাদান অর্থাৎ TLM। আমাদের লাস্ট প্রশ্ন, অপারেশন ব্ল্যাকবোর্ড প্রকল্পের নির্দেশিকা অনুযায়ী বিদ্যালয়ের জন্য সরবরাহ করা TLM কিটের অংশ নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত ল্যাপটপ। এইগুলো এখনকার দিনে হচ্ছে, তখনকার এগুলো ছিল না। এখনকার যেমন ট্যাব দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে, কিন্তু তখন এইসব ছিল না। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।